আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায়ের রাজশাহী বোর্ড 2021 সালের প্রশ্ন। শুরুতে দেখো এখানে আমাদের রয়েছে প্রশ্নটা, আমরা প্রথমেই পড়ে নিব করণীয়, অর্থাৎ আমাদের কি কি করতে বলা হয়েছে। প্রথমে দেখো আমাদের ক নম্বরে বলা হয়েছে নীতিগত ভুল চিহ্নিত করো। এরপর আমাদের ক নম্বরে বলা হয়েছে 3, 5, 6, 7 নং ভুলগুলোর সংশোধনী জাবেদা দাখিলে দেখাও। এবং গ নম্বরে আমাদের বলা হয়েছে অনিশ্চিত হিসাব তৈরি করো। অনিশ্চিত হিসাব মান আমরা কি জানি, হিসাব মানে হচ্ছে আমাদের কোতিয়ান তৈরি করতে বলা হয়েছে। তাহলে আমরা আমাদের করণীয়গুলো দেখে নিলাম। শুরুতে আমাদের করতে হবে নীতিগত ভুলগুলো চিহ্নিত করো। আমাদের মিলে বা আমাদের হিসাব বিজ্ঞানে কিন্তু আমাদের অনেক প্রকার ভুল রয়েছে। নীতিগত ভুল, করণিক ভুল। করণিক ভুলের মধ্যে রয়েছে ব্যাদাকিলার ভুল, লিকার ভুল, পরিপূরক ভুল এবং আরো কয়েকটা ভুল রয়েছে, কিন্তু আমাদের এখানে বলা হয়েছে শুধু নীতিগত ভুলগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। তাহলে আমরা শুরুতেই নীতিগত ভুলগুলো চিহ্নিত করে লিখার জন্য আমাদের চক করতে হবে। দেখো তারিখ, বিবরণ এবং আমাদের এখানে একটা কি করতে হবে, টাকার গড় করতে হবে। এক্ষেত্রে আমরা একটা কি করব, টাকার গড় করব। ওকে, আচ্ছা তাহলে দেখো, তাহলে নীতিগত ভুলগুলো আমরা কি করব, আইডেন্টিফাই করব। নীতিগত ভুল আইডেন্টিফাই করার আগে আমাদের জানতে হবে নীতিগত ভুলটা আসলে কি। নীতিগত ভুল হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লেখা, অথবা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা হলে সেটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। এটা হিসাব বিজ্ঞানের নীতিকে লঙ্ঘন করে, যার কারণে এই ভুলকে বলা হয় নীতিগত ভুল। এখন অনেকে আছে যারা নীতিগত ভুল কি চিনে না, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনগুলো কি চিনে না। এটা নিয়ে আমার কিন্তু অলরেডি এই প্লেলিস্টে ভিডিও রয়েছে। মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় আয় কি, মুনাফা জাতীয় ব্যয় বা মুনাফা জাতীয় আয় কি। আচ্ছা, তাহলে আমরা বলেছি নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়গুলোকে আমাদের কি করব, মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা হবে, অথবা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন হিসেবে লেখা হবে। সেটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। আচ্ছা, তাহলে আমাদের প্রত্যেকটা লেনদেন শুরুতেই পড়তে হবে, তারপর আমরা নীতিগত ভুল আইডেন্টিফাই করব। শুরুতেই দেখো আমাদের 1 নম্বরের লেনদেনে বলা হয়েছে 2021 সালের 30 মার্চ তারিখে জনাব রাশিদের কাছ থেকে 1000 টাকা পাওয়া যায়, যার অবদান বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, তারপর দেখো 3000 টাকার অফিসের জন্য একটি টেবিল ক্রয়, যা ভুলবশত ক্রয় হিসাবের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়। এই যে দেখো আমরা একটা লেনদেন পেলাম, 3000 টাকার অফিসের জন্য একটি টেবিল ক্রয়। আচ্ছা, আমি যদি অফিসের জন্য কোনো কিছু ক্রয় করি সেটা হচ্ছে আমার অফিস সরঞ্জাম। অফিসের জন্য কোনো সম্পদ ক্রয় করলে সেটা হচ্ছে আমার অফিস সরঞ্জাম। এই যে দেখো এখানে টেবিল ক্রয় বলা হয়েছে, টেবিল ক্রয় অফিসের একটা সম্পদ এবং এটা অফিস সরঞ্জাম। আমরা জানি স্থায়ী কোনো সম্পত্তির জন্য যদি আমরা কি করি, অর্থ ব্যয় করি, সেটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। তাহলে এখানে অফিসের জন্য টেবিল ক্রয় একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আমি ভুলবশত কি করলাম, ক্রয় বইয়ের মাধ্যমে লিপিবদ্ধ করলাম। এখন ক্রয় বইয়ে কি লেখা হয়, ক্রয় বইয়ে লেখা হয় সকল যে পণ্যগুলো আমরা ক্রয় করি সেগুলো লেখা হয়, এবং এই ক্রয় বইতে লেখা হয় সেগুলো হচ্ছে সব মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমি কি করলাম, দেখো মূলধন জাতীয় একটা ব্যয়কে ভুল করে মুনাফা জাতীয় ব্যয় লিপিবদ্ধ করলাম। তাহলে সেটা কি, এটা হচ্ছে নীতিগত ভুল। আমি শুরুতে বলেছিলাম মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লেখা, অথবা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লেখা হচ্ছে আমাদের নীতিগত ভুল। তাহলে আমরা একটা নীতিগত ভুল পেয়ে গেলাম, সেটা হচ্ছে 2 নাম্বারটা। আচ্ছা, তারপর আমাদের এরপর লেনদেনগুলো একটু পড়ি। 2021 সালের মার্চ মাসে ক্রয় বইয়ের যোগফল 1000 টাকা কম লেখা হয়েছে। আচ্ছা, এটা ক্রয় বইয়ের যোগফল কম লেখা হয়েছে। এরপর যন্ত্রপাতি সংস্থাপন বাবদ 3750 টাকা মজুরি পরিশোধ করা হয়, যা মজুরি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এই যে আমরা আরেকটা কি পেলাম, নীতিগত ভুল পেলাম। আমরা প্রথমে আমাদের জানতে হবে একটা মেশিনের টোটাল খরচ কি হয়। দেখো এই যে মেশিন ক্রয় থেকে শুরু করে, মেশিন প্রথমে ক্রয়, তারপর আমাদের রয়েছে মেশিনের পরিবহন খরচ, মেশিনের পরিবহন খরচ, তারপর রয়েছে মেশিন সংস্থাপন ব্যয়, মেশিন সংস্থাপন ব্যয়। এই সবগুলো ব্যয় কিন্তু আমাদের ধরা হয় মেশিন হিসাবে, অর্থাৎ সবগুলো তিনটা এই ব্যয়গুলো যোগ করাও কিন্তু একটা ব্যয় লেখা হবে, সেটা হচ্ছে মেশিন হিসাব। এই মেশিনের জন্য কত টাকা আমাদের খরচ হয়েছে, আমি ধরলাম মেশিনের জন্য 10 টাকা, পরিবহনের জন্য 2 টাকা এবং সংস্থাপনের জন্য 3 টাকা। তাহলে টোটাল মেশিনের দাম কত পড়লো, টোটাল মেশিনের দাম পড়লো কিন্তু আমাদের 15 টাকা। তাহলে দেখো এই যে মেশিনের সংস্থাপন ব্যয়, পরিবহন খরচ, এগুলো সব কিন্তু আমাদের মেশিনের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর মেশিন ক্রয় হচ্ছে আমাদের জন্য কি, মূলধন জাতীয় ব্যয়।
তাহলে আমি কি করলাম, এই যে সংস্থাপন বাবদ খরচ মজুরি পরিশোধ করে সেটা আমার লেখার কথা ছিল মেশিনে, কিন্তু আমি ভুল করে কি করলাম, মজুরি হিসাব লিপিবদ্ধ করলাম। আর এই শুধু মজুরি হিসাব কি, শুধু মজুরি হিসাব হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমি কি করলাম, মূলধন জাতীয় একটা ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করলাম ভুল করে, এবং এটাই হচ্ছে আমাদের নীতিগত ভুল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরপর লেনদেনে আসি। আমরা দুইটা অলরেডি নীতিগত ভুল পেলাম। 671 টাকার পণ্য ক্রয় পাওনাদার মূল্যের হিসাবে 617 টাকাটা ডেবিট করা হয়েছে। আচ্ছা, এটা নয়। এরপর কামাল কোম্পানির কাছে 2000 টাকার পণ্য বিক্রয় তাদের হিসেবে ক্রেডিট করা হয়েছে। এটাও আমাদের একটা ভুল, কিন্তু এটা নীতিগত ভুল নয়। 1000 টাকার পণ্য বিক্রয় ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে, যা দেনাদার হিসেবে সঠিকভাবে ডেবিট করা হয়েছে। তাহলে এটাও নয়। তাহলে আমরা টোটাল নীতিগত ভুল পেলাম কয়টা, দুইটা। এই যে নীতিগত ভুলগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম, প্রথমে আমরা আইডেন্টিফাই করলাম এটা মুনাফা জাতীয় লেনদেন নাকি মূলধন জাতীয় লেনদেন। তাহলে মুনাফা জাতীয় বা মূলধন জাতীয় লেনদেন হলে এটা যদি আমি ভুল করে মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় হিসেবে লিখে ফেলি, অথবা মূলধন জাতীয় লেনদেনকে ভুলবশত মুনাফা জাতীয় লেনদেনে লিখে ফেলি, সেটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। তাহলে আমরা এখানে দুইটা নীতিগত ভুল পেলে, একটা হচ্ছে লেনদেন 2 এবং আরেকটা হচ্ছে লেনদেন 4। এখন এই লেনদেনগুলো আমাদের কি করতে হবে, এই লেনদেনগুলো আমাদের এন্ট্রি করতে হবে। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের 2000 কত সালের অঙ্ক, 2021 সালের মার্চ মাসের অঙ্ক। তাহলে আমরা প্রথমে সালটা লিখব 2021 মার্চ 31। যেহেতু আমাদের এখানে কোনো তারিখ নেই, কিন্তু লেনদেনের কতগুলো নাম্বার দেওয়া রয়েছে, 1 নাম্বার লেনদেন, 2 নাম্বার লেনদেন, 3 নাম্বার লেনদেন। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই যে এটা দুটো ক্লোজ করে আমরা এখানে লেনদেনের নাম্বারটা লিখব 2 নাম্বার। 2 নাম্বার লেনদেন আমাদের কি ছিল দেখো, অফিসের জন্য টেবিল ক্রয় যা ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয় 3000 টাকার। তাহলে দেখো আমরা সংক্ষেপে লিখব টেবিল ক্রয় ভুলবশত, টেবিল ক্রয় ভুলবশত ক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, ক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, ক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এই লাইনটা আমরা লিখলাম এবং আমরা টাকাটা লিখে দিব। এখানে আমাদের টাকার গড়টা বাদ পড়েছে, যাক আমি এখানে ড্র করে দিলাম। কত টাকা, 3000 টাকা। ওকে। এরপর আমাদের আরেকটা লেনদেন ছিল, সেই লেনদেনটা কোনটা, সেই লেনদেনটা হচ্ছে আমাদের 4 নাম্বার লেনদেন। যন্ত্রপাতি সংস্থাপন বাবদ 3750 টাকা মজুরি পরিশোধ করে মজুরি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। ওকে। তাহলে যন্ত্রপাতি সংস্থাপন বাবদ, তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার লেনদেন। যন্ত্রপাতি সংস্থাপন মজুরি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। মজুরি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এটা আমাদের ছিল 3750 টাকা। এখন আমাদের টোটাল অ্যামাউন্টটা কত হলো দেখো, এখন আমাদের টোটাল অ্যামাউন্ট হলো 6750 টাকা। এটা হচ্ছে আমাদের নীতিগত ভুলের পরিমাণ। তাহলে আমাদের ক নাম্বারের आंसर এখানে শেষ। আমরা নীতিগত ভুলগুলো আইডেন্টিফাই করলাম। আচ্ছা, এখন আমরা সলভ করব আমাদের খ নাম্বার। ক নাম্বারে দেখো কি বলা হয়েছে, 3, 5, 6 ও 7 নং ভুলগুলোর সংশোধনী জাবেদা দাখিলা দাও। তাহলে এখন আমাদের দিতে হবে সংশোধনী জাবেদা দাখিলা, যেখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে থাকে। আচ্ছা, তাহলে সংশোধনী জাবেদা দাখিলা দেওয়ার জন্য আমাকে প্রথমে জাবেদার ঘরটা করবা দিতে হবে। তাহলে শুরুতে আমরা কি করব, প্রতিষ্ঠানের নাম, সংশোধনী জাবেদা দাখিলা। দেখো এখানে আমাদের মূলত আমরা ক্রমিক নামও দিতে পারি, আর যদি তারিখ থাকে তাহলে আমরা কি দিতে পারি, তারিখও এক্ষেত্রে দিতে পারি। আমি দুইটাই লিখলাম, আমাদের যেটা থাকবে আমরা সেইটাই দিব। যদি তারিখ না থাকে, ক্রমিক নং থাকে, তাহলে আমরা ক্রমিক নং দিব, আর যদি তারিখ থাকে তাহলে আমরা কি দিব, তারিখ দিব। আমাদের অঙ্কে এখানে তারিখ নেই, রয়েছে ক্রমিক নং, তাই আমরা কি দিলাম, ক্রমিক নং দিলাম। এরপর রয়েছে হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হচ্ছে আমাদের জাবেদার ছক। এখন আমরা সংশোধনী দাখিলা দিব। আচ্ছা, প্রথমে আমাদের সংশোধনী দাখিলা দিতে হবে 3 নাম্বার লেনদেনের। 3 নাম্বার লেনদেনে বলা হয়েছে দেখো,
2021 সালের মার্চ মাসে ক্রয় বইয়ের যোগফল 1000 টাকা কম লেখা হয়েছে। তাহলে তোমরা একটু খেয়াল করো, ক্রয় বইয়ের যোগফল কম লেখা হয়েছে। এখন আমার থেকে কিভাবে সংশোধন করতে হবে? ক্রয় বইয়ের যোগফল 1000 টাকা আবার লিখতে হবে। আবার লিখলে আমাদের কি হবে, যেটা আমরা কম লিখেছিলাম ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তাহলে এখন আমাদের করতে হবে ক্রয় বইয়ের যোগফল 1000 কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে এটা আমাদের সংশোধনী জাবেদা দাখিলে কি হবে দেখো। এখন আসো, ক্রয় বইয়ে কোনগুলো লিপিবদ্ধ হয়? ক্রয় বইয়ে আমাদের যে ধারে ক্রয় রয়েছে সেই ধারে ক্রয়টা লিপিবদ্ধ করতে হয়, কিন্তু আমাকে শুধু কি করতে হবে, ক্রয় বইয়ের যোগফল 1000 টাকা বাড়াতে হবে, আর কিছু করতে হবে না। তাহলে এখানে আমি ক্রমিক নং দিলাম আমাদের 3 নম্বর লেনদেনের। দেখো এখন এটা আমাদের সংশোধনী জাবেদা দাখিলে হবে ক্রয় হিসাব ডেবিট এবং, তাহলে আমি যদি ক্রয় বইয়ের যোগফল বাড়াতে চাই আমাকে ক্রয়ের দিকে 1000 টাকা বাড়াতে হবে। তাহলে আমি ক্রয়ের দিকে 1000 টাকা লিখবো, এই যে ডেবিট 1000 টাকা। এখন আসো আমাদের অপর পাশে কি হবে, আমরা জানি জাবেদার দুইটা পাশ, একটা ডেবিট পাশ আর একটা ক্রেডিট পাশ। আমরা এখানে লিখলাম ডেবিট পাশ। এখন আমাদের ক্রেডিট পাশে কি লিখতে হবে, আমরা ক্রয় বইয়ের যোগফল কিন্তু 1000 টাকা এখানে অলরেডি অ্যাড করে দিয়েছি। অপর পাশে যেহেতু আমাদের কোনো লেনদেন নেই, তাহলে আমাদের আসবে কি, অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব ক্রেডিট। তোমরা অবশ্যই মনে রাখবা, একতরফা ভুলের ক্ষেত্রে আমাদের অবশ্যই অনিশ্চিত হিসাবটা আসবে। যদি দুই তরফা ভুল হয় তাহলে আমাদের অনিশ্চিত হিসাবটা আসবে না। যদি একতরফা ভুল হয় তাহলে অবশ্যই আমাদের অনিশ্চিত হিসাবটা আসবে। এবং এখানে আমাদের কি দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। ক্রয় বইয়ের 1000 টাকার কম লেখার ভুল সংশোধন করা হলো, এখানে তোমরা কি দিবা, অবশ্যই ব্যাখ্যাটা দিবা। আমি এখানে ব্যাখ্যাটা লিখলাম না, অবশ্যই তোমরা লিখে নিবা। আমি ব্যাখ্যাটা আরেকবার বলে দিচ্ছি, ক্রয় বইয়ে 1000 টাকার কম লেখার ভুল সংশোধন করা হলো, এটা হচ্ছে তোমাদের ব্যাখ্যা। তাহলে এখানে আমরা একটা দাগ দিয়ে নিব। এরপর আমরা দেখবো আমাদের পরবর্তী লেনদেনে কোন সংশোধনী জাবেদা দাখিলাটা দিতে হবে। দেখো এখন আমাদের 5 নাম্বারের জাবেদা দাখিলাটা দিতে হবে। 5 নাম্বারে রয়েছে 671 টাকার পণ্য ক্রয়, পাওনাদার শিমুলের হিসাবে 617 টাকা দ্বারা ডেবিট করা হয়েছে। একটু তোমরা খেয়াল করো, এখানে 671 টাকার পণ্য ক্রয়, আমি 671 টাকার পণ্য ক্রয় করলাম, পাওনাদার শিমুলের হিসাবে 617 টাকা ডেবিট করা হয়েছে। আমার করা উচিত ছিল ক্রেডিট, কিন্তু আমি ভুল করে করলাম কি, ডেবিট। তাহলে এক্ষেত্রে আমাদের টাকাটা কি করতে হবে, টাকা প্লাস আমাদের দাখিলা দুইটাই সংশোধন করতে হবে। এর আগেরটা আমরা শুধু দেখেছিলাম দাখিলার ভুল হয়েছিল, দাখিলাটা অ্যাড করে দিয়েছি। এখন আমাদের টাকার অঙ্কে ভুল হয়েছে এবং আমাদের ভুল জায়গায় আমরা কি করে ফেলেছি, এন্ট্রি করে ফেলেছি। টাকা ছিল 671, এখানে আমরা লিখেছি 617, একটা ভুল, সেটা হচ্ছে টাকার ভুল। দ্বিতীয় ভুল, পাওনাদার হিসাবকে করতে হয় ক্রেডিট, আমরা ভুল করে ফেলেছি ডেবিট। কয়টা ভুল, দুইটা ভুলে আমাদের সংশোধন করতে হবে, টাকার ভুলও সংশোধন করতে হবে এবং আমাদের দাখিলার ভুলটাও সংশোধন করতে হবে। আচ্ছা দেখো, প্রথমেই পণ্য ক্রয় করলে আমাদের জাবেদা কি হয়, দেখো পণ্য ক্রয় করলে আমাদের জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট। আমি জাস্ট নর্মাল জাবেদাটা লিখছি আগে, ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আমাদের যে সাধারণ জাবেদা রয়েছে, নর্মাল জাবেদা, সেটা। আমি কি করলাম, দেখো এখানে পাওনাদার শিমুলের হিসেবে 617 টাকা ধরে ডেবিট করেছি। শিমুল আছে এখানে, পাওনাদার শিমুলকে করা উচিত ছিল ক্রেডিট, কিন্তু আমি ভুল করে দিয়েছি ডেবিট, তাও ভুল টাকা দিয়ে। তাহলে এখন আমাদের কি করতে হবে, সংশোধন করতে হবে। সংশোধনের দাখিলাটা আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমাদের কি করতে হবে, দুইটা টাকায় যোগ করতে হবে। যেহেতু আমি ভুল টাকা লিখেছি, ভুল পাশে লিখেছি, সেজন্য 671 প্লাস 617, 671 প্লাস 617। তাহলে এখানে আমি দুইটা টাকায় যোগ করলাম, আমাকে দুইটা টাকায় যোগ করতে হয়েছে কারণ আমি ভুল পাশে লিখে ফেলেছি, ক্রেডিট পাশের জায়গায় ডেবিট পাশে টাকাটা লিখে ফেলেছি, সেজন্য দুইটা টাকায় যোগ করে আমাকে সংশোধন করতে হচ্ছে। তাহলে দেখো এখন আমাদের উচিত পাওনাদার শিমুল ডেবিট করেছি, পাওনাদার শিমুল ক্রেডিট করা। পাওনাদার হিসাব ক্রেডিট এবং আমরা এই টাকাটা লিখব 1288 টাকা। তাহলে এখন আমরা পাওনাদার হিসাব ক্রেডিট করলাম, এই যে 1288 টাকা, আমরা টাকাটাও সংশোধন করলাম এবং ঠিক দিকে এন্ট্রি করলাম। এখন আসলে আমাদের এখানে ডেবিট পাশে কোনো লেনদেন নেই,
ক্রেডিট পাশের লেনদেন ভুল হয়েছিল, আমরা ক্রেডিট পাশেরটা এখন ঠিক করলাম, ডেবিট পাশে কোনো লেনদেন নেই। ডেবিট পাশে যদি কোনো লেনদেন না থাকে তাহলে আমাদের আসবে অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব ডেবিট। কারণ তোমরা এখানে প্রশ্ন পড়লেই দেখবা ভুল হয়েছে শুধু আমাদের পাওনাদার হিসাবে, এই যে ক্রয় হিসাব ডেবিট কিন্তু ঠিকই রয়েছে, এটার কথা বলেনি। যেটার কথা বলবো না তোমরা ধরে নিবে সেটা সঠিক দিকে লিপিবদ্ধ করা হয়েছে। আমাদের ভুল হয়েছিল পাওনাদার হিসাবে, সেজন্য আমরা পাওনাদার হিসাব কি করলাম, পাওনাদার হিসাব ঠিক করলাম। এই যে আমি এটা প্রথমে লিখেছিলাম, এটা হচ্ছে আমাদের সাধারণ জাবেদা। তোমরা প্রথমেই তোমাদের একটা আমি বলি খুব সহজে সংশোধনী দাখিলা করার জন্য প্রথমেই তুমি সাধারণ জাবেদাটা লিখে নিবা। সাধারণ জাবেদা যখন লিখবা তখন কি ভুল হয়েছে সেটা দেখে তুমি খুব সহজে কি করতে পারবা, ঠিক করতে পারবা। তাই আমি প্রথমে কি করেছিলাম, সাধারণ জাবেদাটা এন্ট্রি করেছিলাম, তারপর যেখানে ভুল হয়েছে সেটা আমি সংশোধন করে নিলাম। তাহলে এখন আমরা এটা এখানে এন্ট্রি করব, 5 নাম্বার লেনদেন। এই যে দেখো এখানে আমাদের ক্রমিক নঙ্গে 5 অনিশ্চিত হিসাব ডেবিট এবং পাওনাদার। পাওনাদারের নাম কি ছিল, পাওনাদার নামটা অবশ্যই লিখে দিবে শিমুল, পাওনাদার হিসাব শিমুল। কারণ আমাদের প্রতিষ্ঠানে অনেক পাওনাদার অনেক দেনাদার থাকতে পারে, অবশ্যই প্রতিষ্ঠানের নাম বা ব্যক্তির নাম উল্লেখ করে লিখে দিতে হবে। ক্রেডিট, এবং আমরা টাকা কত পেয়েছিলাম, 1288। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার লেনদেনের সংশোধনী দাখিল, এবং তোমরা এখানে ব্যাখ্যা দিবা পাওনাদার শিমুল হিসাবে ভুল লেখার সংশোধন করা হলো, বা পাওনাদার শিমুল হিসাবে ডেবিট দিকে লেখার ভুল সংশোধন করা হলো, তোমরা ব্যাখ্যাটা এভাবে লিখে দিবা। এরপর আমাদের রয়েছে দেখো 6 নাম্বার এন্ট্রিটা আমাদের কি করতে হবে, সংশোধন করতে হবে। 6 নম্বরে বলা হয়েছে কামাল কোম্পানির কাছে 2000 টাকার পণ্য বিক্রয় তাদের হিসাবে ক্রেডিট করা হয়েছে। আমি কামাল কোম্পানির কাছে 2000 টাকার পণ্য বিক্রয় করলাম। এই যে দেখো এখানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, প্রতিষ্ঠানের নাম কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে, নগদ কথার উল্লেখ না থাকলে সেটা হচ্ছে ধার লেনদেন। তাহলে কামাল কোম্পানির কাছে আমি 2000 টাকার পণ্য বিক্রয় করলাম, তাদের হিসাবে কি করলাম, ক্রেডিট করলাম। এখন দেখো এই সংশোধনী জাবেদাটা দেওয়ার আগে আমি কিন্তু আগে সাধারণ জাবেদাটা করে নিব। আমি যদি কামাল কোম্পানিকে 2000 টাকার পণ্য বিক্রয় করি সেটার জাবেদা কি হবে, সাধারণ জাবেদা। তাহলে দেখো আমাদের হবে প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় ক্রেডিট, কারণ এটা আমি একটা ধারে লেনদেন করলাম, বিক্রয় হিসাব ক্রেডিট। এই যে আমি এখানে প্রথমে সাধারণ জাবেদাটা করে নিলাম। এখন আসো ভুল কোথায় হয়েছে সেটা আইডেন্টিফাই করি। তাদের হিসাবে ক্রেডিট করা হয়েছে, তাহলে আমি বিক্রয় হিসাব ক্রেডিট না করে তাদের হিসাবে কি করলাম, ক্রেডিট করলাম। অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট করার কথা, কিন্তু আমি তাদের হিসাবটা ডেবিটে না লিখে কোন দিকে লিখলাম, ক্রেডিট পাশে লিখে ফেললাম। এই যে দেখো ডেবিটে না লিখে ক্রেডিট পাশে লিখলাম। প্রথমত আমার লেখা উচিত ছিল ডেবিট দিকে, আমি লিখে ফেলেছি ক্রেডিট দিকে। তাহলে ডেবিট দিকে লিখিনি, একটা টাকার অঙ্কর ভুল। আবার সেম টাকার অঙ্ক আমি ক্রেডিট দিকে লিখে ফেলেছি, সেটা আরেকটা ভুল। তাহলে এখানে আমাদের টাকাটা কি করতে হবে, যোগ করে সংশোধন করতে হবে। এই যে দেখো 2000 টাকা লেখার কথা ছিল ডেবিটে, আমি লিখলাম ক্রেডিটে। তাহলে ডেবিটে লিখিনি, একবার টাকাটা লিখতে হবে, আবার ক্রেডিটে যেটা লিখেছি সেটা ডেবিটে ফেরত আনতে হবে। তাহলে দেখো 2000 যোগ 2000 আমাদের দুইবার করে টাকাটা যোগ করে লিখতে হবে, তাহলে 4000 টাকা। আমাদের এটা হচ্ছে টাকার সংশোধন। এবার আমাদের দাখিলা সংশোধন করতে হবে। আমার প্রাপ্য হিসাব ডেবিট লেখার কথা ছিল, কিন্তু আমি লিখলাম ক্রেডিট পাশে, সেটা এখন সংশোধন করে ডেবিট পাশে লিখব। দেখো প্রাপ্য হিসাব ডেবিট কত টাকা, 4000 টাকা। আমি একদম এখানে একবার লিখে দিচ্ছি, তারপর আবার আনসারে লিখব। এখন দেখো আমার এটা ডেবিট দিকে লেখা ছিল, ক্রেডিটে লিখলাম, সংশোধন করলাম, ডেবিটে লিখলাম, কিন্তু ক্রেডিট পাশে কোনো কিছু নেই। এটা কিন্তু ঠিকই রয়েছে। ক্রেডিট পাশে যেহেতু কোনো কিছু নেই, আমরা কি লিখবো, অনিশ্চিত হিসাব। এটা একটা আমাদের একতরফা ভুল, অনিশ্চিত হিসাব ক্রেডিট 4000 টাকা। এটা হচ্ছে আমাদের সংশোধনী দাখিলা। তাহলে এই জাবেদাটাও আমি করার সময় প্রথমে কি করলাম, দেখো প্রথমে আমি সাধারণ জাবেদাটা করে নিলাম। তোমরাও পরীক্ষায় ঠিক একই কাজ করবে, একটা পেন্সিল নিয়ে কোনো একটা জায়গায় বা প্রশ্নের পিছনে আগে সাধারণ জাবেদাটা করে নিবা। সাধারণ জাবেদাটা করলে তোমার কি হবে, কোন জায়গায় ভুল হয়েছে, কি করতে হবে, তুমি খুব সহজেই বুঝতে পারবা। এটা হচ্ছে তোমার সংশোধনী জাবেদা করার একটা ট্রিক্স বলতে পারো। তাহলে দেখো এই যে আমাদের সংশোধনী জাবেদা হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমাদের সংশোধনী জাবেদা। প্রাপ্য হিসাব ডেবিট 4000, অনিশ্চিত হিসাব ক্রেডিট 4000।
প্রাপ্য হিসাব ডেবিট 4000 টাকা এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 4000 টাকা। এবং এখানে তোমরা অবশ্যই ব্যাখ্যাটা লিখবা। প্রাপ্য হিসাব ডেবিট দিকে লেখার ভুল সংশোধন করা হলো, এভাবে ব্যাখ্যাটা লিখবা। এরপর আসে আমাদের পরবর্তী সংশোধনী দাখিলা, সেটা হচ্ছে আমাদের 7 নাম্বার। দেখো 7 নাম্বার কি বলা হয়েছে, 1000 টাকার পণ্য বিক্রয় ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে, তবে দেনাদার হিসাব সঠিকভাবে ডেবিট করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি লেনদেন এবং খুবই সুন্দর একটি লেনদেন। দেখো খুবই সুন্দর একটি সংশোধনী দাখিলা। আস্তে ধীরে প্রথমে প্রশ্নটা পড়বা। 1000 টাকার পণ্য বিক্রয়, আমি 1000 টাকার পণ্য বিক্রয় করলাম, কিন্তু আমি ক্রয় বইতে লিপিবদ্ধ করে ফেলেছি। পণ্য 1000 টাকার পণ্য বিক্রয়, এটা তো লিপিবদ্ধ করার কথা বিক্রয় বইতে, আমি এখানে ভুল করলাম, ক্রয় বইতে লিপিবদ্ধ করেছি, কিন্তু দেনাদার হিসাব সঠিকভাবে ডেবিট করা হয়েছে। তার মানে এটাও আমাদের কি দেনাদার হিসাব সঠিকভাবে ডেবিট করা হয়েছে। তাহলে প্রথমে দেখো আমাদের প্রথম কাজ কি, সাধারণ জাবেদাটা করা। 1000 টাকার পণ্য বিক্রয়, তাহলে এটা আমাদের এখানে যেহেতু নগদ বলেনি অবশ্যই ধারে ধরে নিবা। তাহলে 1000 টাকার পণ্য বিক্রয়, আমার জাবেদা হবে কি সাধারণ জাবেদা, দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আমার সাধারণ জাবেদা, এটা হওয়া দরকার ছিল সাধারণ জাবেদা, কিন্তু ওরা কি করলো, ক্রয় বইতে লিপিবদ্ধ করেছে। আচ্ছা ওরা কি করেছে, ক্রয় বইতে লিপিবদ্ধ করেছে, কিন্তু দেনাদার সঠিক ডেবিট ভাবে করা হয়েছে। এই দেনাদারটা ঠিক আছে, ডেবিট দিকে ঠিক রয়েছে। ওরা কি করেছে, ক্রয় বইতে লিপিবদ্ধ করেছে। তাহলে ওরা এখানে কি করলো, এই যে বিক্রয় হিসাবটা না লিখে ওরা এখানে ক্রয়তে লিপিবদ্ধ করে ফেলেছে। এই যে দেখো, এই যে ওরা এখানে ক্রয় হিসাব লিপিবদ্ধ করে ফেলেছে, ওরা এই ভুলটা করেছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, সংশোধন করতে হবে। এখন আমরা কিভাবে সংশোধন করব, দেখো যেহেতু আমাদের দেনাদার ঠিক রয়েছে, আমাদের শুধু কি করতে হবে, ক্রয়টা ঠিক করতে হবে। এবং ওরা এখানে ক্রয়টা কিন্তু ডেবিট দিকে লিপিবদ্ধ করেছিল, ক্রয় সবসময় ডেবিট হয়। তাহলে দেখো জাবেদা হওয়ার কথা ছিল সাধারণ জাবেদা আর একটা, ওরা ভুল করেছে, এটা দেনাদার হিসাবে ডেবিট লিখেছে, ক্রয় হিসাবে ডেবিট লিখেছে। এখন এটা আমাদের সংশোধন করতে হবে। প্রথমত কোনো জিনিস যদি আমি ভুল করে অন্য পাশে লিখি, সেটাকে অপর পাশে লিখলে সেটা কি হয়ে যায়, ভারসাম্য হয়ে যায়। ভুল করে ক্রয় হিসাব ডেবিট লিখেছি, এখন যদি আমি ক্রয়কে ক্রেডিট করে দিই তাহলে আমার সঠিক হয়ে যাবে। তাহলে দেখো ক্রয়কে আমি ক্রেডিট করে দিলাম, যেহেতু ভুল করে ডেবিট লিখেছিলাম, ক্রয় হিসাব ক্রেডিট। এবং তারপর আমাকে কি লিখতে হবে, 1000 টাকার পণ্য বিক্রয়, আমি এখানে বিক্রয় লিখি নাই, বিক্রয়টাই লিখতে হবে, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমি ভুল করে ক্রয় লিখেছিলাম ডেবিটে, সেটা ঠিক করলাম, ক্রয় ক্রেডিটে করলাম। এবং বিক্রয় হিসাব লিখি নাই, বাদ পড়ে গিয়েছিল, সেটা আমি কি করলাম, এন্ট্রি করে দিলাম। এখন আসো ক্রেডিট পাস পেলাম, কিন্তু ডেবিট পাস কই, ডেবিট পাস পেলাম না। ডেবিট পাসে যেহেতু কিছু নেই, আমাদের কি হবে, অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব ডেবিট। দেখো কারণ এখানে ডেবিট পাশে দেনাদার সঠিকভাবে লিপিবদ্ধ করেছিল, বলেই দিয়েছে। তাহলে এভাবেই তোমরা সংশোধনী দাখিলাটা খুব সহজেই আনসার করতে পারবা। জাস্ট প্রথম কাজ হচ্ছে তুমি সাধারণ জাবেদাটা করে নিবা, তারপর যে জায়গায় ভুল হয়েছে সেটা সঠিক করার চেষ্টা করবা। টাকা যদি ভুল পাশে লিখো তাহলে টাকাকে এভাবে কি করবা, যোগ করে তোমরা দেখিয়ে দিবা ডাবল করে। দেখো তাহলে আমাদের সংশোধনী দাখিলা হয়ে গিয়েছে, অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যা আমাদের 7 নম্বর দাখিলা। অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আসে আমাদের টাকার অঙ্কে। দেখো বিক্রয় করছে 1000 টাকা, সেজন্য আমি বিক্রয় করে লিখলাম 1000 টাকা। ক্রয় ভুল করে ডেবিট দিকে 1000 টাকা লিখেছিলাম, এখন ক্রয়কে আমি অপর পাশে নিয়ে গেছি, ক্রয় হয়ে গেছে ক্রেডিট 1000 টাকা। এখন দেখো ক্রেডিট দিকে আসে 2000, তাহলে আমাদের ডেবিট দিকে কত হবে, অবশ্যই 2000 টাকা হবে। জাস্ট এই টেকনিক ফলো করে তোমরা টাকাটা লিখে দিতে পারো। এবং এখানে তোমরা অবশ্যই কি দিবা, ব্যাখ্যা লিখবা। বিক্রয় করে ক্রয় হিসাবে লিখার ভুল সংশোধন করা হলো এভাবে।
তাহলে দেখো আমাদের কিন্তু সংশোধনী দাখিলাটা খুব সহজে আমরা তৈরি করে ফেললাম। তোমরা যখন পরীক্ষায় অবশ্যই তোমাদের 5 থেকে 6 মিনিটের ভিতরে এটা তৈরি করতে হবে, যেভাবে বলেছে সেভাবে। প্রথমেই তোমরা সাধারণ জাবেদাটা করে নিবা, তারপর খুব সুন্দর করে সংশোধনী দাখিলাটা করে নিতে পারবা। এরপর আসে আমাদের গ নাম্বারে কি করতে বলা হয়েছে। দেখো আমি একটু মুছে দিই যাতে বোর্ডটা সুন্দর দেখায়। দেখো গ নাম্বার আমাদের বলা হয়েছে অনিশ্চিত হিসাব তৈরি করো। আচ্ছা, অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব, হিসাব মানে কি? হিসাব মানে হচ্ছে খতিয়ান। সবসময় মনে রাখবা, আমাদের যদি কোনো কিছু হিসাব তৈরি করতে বলে মনে রাখবা হিসাব মানে হচ্ছে খতিয়ান। আমাদের খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে, এবং সেটা কি খতিয়ান তৈরি করতে হবে? অনিশ্চিত, অর্থাৎ অনিশ্চিত হিসাবের খতিয়ান তৈরি করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখে নিব খতিয়ানের ছকটা কি। দেখো আমাদের খতিয়ানের ছক হচ্ছে, প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, এরপর যেটা তৈরি করতে বলা হয়েছে অনিশ্চিত হিসাব বলে অনিশ্চিত হিসাব, যদি অন্য কোনো হিসাবের নাম বলতো আমরা সেটা সেই হিসাবের নামটা লিখতাম। এরপর রয়েছে দেখো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা। এখানে তোমরা বিবরণ বা হিসাবের শিরোনামও দিতে পারো। এখানে আমি লিখে দিলাম হিসাবের নাম বা হিসাবের শিরোনাম, যে কোনো একটা দিতে পারো। এরপর রয়েছে আমাদের, এটা হবে আমাদের জাবেদা পৃষ্ঠা, এটা খতিয়ান পৃষ্ঠা হবে না। খতিয়ানে খতিয়ান পৃষ্ঠা হয় না, খতিয়ানে হয় জাবেদা পৃষ্ঠা। এটা আমি ঠিক করে দিচ্ছি, এটা একটু আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে জাবেদা পৃষ্ঠা। ঠিক আছে, কারণ আমরা জাবেদা থেকে খতিয়ানে পোস্টিং করি। এরপর রয়েছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জ্যাড, ডেবিট, ক্রেডিট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের খতিয়ানের ছক, অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে। এবার আসো, আমরা কিন্তু খতিয়ানটা করবো এই জাবেদা থেকেই, অর্থাৎ এই জাবেদায় যতগুলো দেখো তুমি অনিশ্চিত হিসাব দেখছো সবগুলো আমাদের ট্রান্সফার করা হবে কোথায়? খতিয়ানে। এর আগে আমাদের একটু প্রশ্নটা ভালো করে পড়তে হবে। দেখো এখানে আমাদের শুরুতে কি বলে দেওয়া আছে, জনাব শহীদ 2021 সালের 31শে মার্চ তারিখে চূড়ান্ত হিসাব তৈরির পূর্ব মুহূর্তে রেয়া মিল প্রস্তুত করে 1772 টাকা পার্থক্য দেখতে পান এবং অনিশ্চিত হিসাব করলে রেয়া মিল মিলকরণ করেন। তাহলে আমাদের অঙ্কের শুরুতে আমাদের অনিশ্চিত হিসাবের একটা ব্যালেন্স দেওয়া আছে, সেটা আমাদের লিখতে হবে। সেটা হচ্ছে কি 1772 টাকা, এবং এটা হচ্ছে 31শে মার্চ 2021। 1772 টাকা একটা আমাদের অনিশ্চিত হিসাবের ব্যালেন্স দেওয়া আছে। 2021 মার্চ 31। দেখো এটা আমাদের হচ্ছে ব্যালেন্স দেওয়া আছে, সেজন্য আমরা এটা লিখবো ব্যালেন্স পিডি। ব্যালেন্স পিডি অনিশ্চিত হিসাব 1772। ওকে, তাহলে আমরা ব্যালেন্সটা লিখলাম। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই জাবেদা থেকেই, কারণ জাবেদা থেকেই মূলত খতিয়ানে কি করা হয়? ট্রান্সফার করা হয় লেনদেনগুলো। এখন খতিয়ানের নিয়ম হচ্ছে, দেখো আমরা তৈরি করছি অনিশ্চিত হিসাব, এই জাবেদায় যে জায়গায় অনিশ্চিত হিসাব আছে সেই লেনদেনগুলো আমাদের ট্রান্সফার করা হবে। প্রথম লেনদেনটাই দেখো ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। এখানে অনিশ্চিত হিসাব রয়েছে, তার মানে এই লেনদেনটা আসবে, এবং এটার আমাদের ক্রমিক নং হচ্ছে কত? 3 নাম্বার। তাহলে এখানে আমরা 3 নাম্বার ক্রমিক নংটা দিব, যেহেতু আমাদের এখানে তারিখ নেই। তাহলে এখন দেখো অনিশ্চিত হিসাবের আমাদের জাবেদাটা যদি আমরা আরেকবার দেখি, ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমাদের অনিশ্চিত হিসাব রয়েছে ক্রেডিট পাশে। তাহলে আমরা অবশ্যই খতিয়ানের নিয়ম অনুযায়ী যে হিসাবটা যে এখানে থাকবে আমরা সেখানে টাকাটা বসাবো। যেমন ধরো আমি অনিশ্চিত হিসাব তৈরি করতেছি, এই লেনদেনে অনিশ্চিত হিসাব আসে ক্রেডিট পাশে, তার মানে অবশ্যই আমাকে টাকাটা ক্রেডিট পাশে লিখতে হবে, কিন্তু বিপরীত নামে। আমি অনিশ্চিত হিসাব নাম দিয়ে লিখতে পারবো না, এই যে আমাকে ক্রয় হিসাব নামটা দিয়ে লিখতে হবে। তার মানে খতিয়ানের নিয়ম হচ্ছে যে হিসাব তৈরি করছি সেই হিসাব যে পাশে থাকবে সে পাশে টাকাটা লিপিবদ্ধ করব, কিন্তু কোন নামে? বিপরীত নামে, অর্থাৎ সেটার উল্টো পাশে যে নামটা রয়েছে। যেমন অনিশ্চিত হিসাবের উল্টো পাশে রয়েছে ক্রয় হিসাব, আমরা ক্রয় নামে নামটা লিপিবদ্ধ করব। খুব সহজ, দেখো তাহলে এখানে আমরা লিখব ক্রয় হিসাব, বিপরীত নাম, কারণ আমি তৈরি করছি অনিশ্চিত হিসাব, এখানে অনিশ্চিত হিসাব লিখতে পারবো না, বিপরীত নামটা লিখতে হবে। তাহলে বিপরীত নাম হচ্ছে ক্রয় হিসাব। তাহলে অনিশ্চিত হিসাব কোন পাশে ছিল? অনিশ্চিত হিসাব ছিল ক্রেডিট পাশে, আমি টাকাটা লিখবো কোন পাশে? ক্রেডিট পাশে, 1000 টাকা। এখন আসো, এখানে আমাদের ডেবিটে ক্রেডিটে বিয়োগ হবে, ডেবিটে ডেবিটে হলে যোগ হয়, আর ডেবিটে ক্রেডিটে হলে কি হয়? বিয়োগ হয়। আবার ক্রেডিটে ক্রেডিটে হলেও যোগ হয়। অর্থাৎ যদি আমাদের সমান সমান থাকে, অর্থাৎ এই যে ডেবিট ডেবিট থাকলে
দুই পাশে টাকা থাকলে যোগ হবে, ক্রেডিট ক্রেডিট থাকলে যোগ হবে। যদি ডেবিট ক্রেডিট বা ক্রেডিট ডেবিট হয় তাহলে কি হবে, যোগ বিয়োগ হবে। যেমন দেখো এখানে আমাদের এটা রয়েছে 1000 টাকা ক্রেডিট পাশে, এখানে ডেবিট রয়েছে, জের রয়েছে কত ডেবিট পাশে, তাহলে এটা থেকে এটা আমাদের বিয়োগ করতে হবে। 1772 থেকে 1000 চলে গেলে আমাদের থাকবে 772 ডেবিটে। এরপর আসো আমরা একটা লেনদেন কোতিয়ানে ট্রান্সফার করলাম। এখন আসো পরবর্তী 5 নাম্বারটা। এখানে রয়েছে দেখো অনিশ্চিত হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। এই পাশে এখন খেয়াল করো এবার অনিশ্চিত হিসাব ডেবিট দিকে রয়েছে, তার মানে আমাকে টাকাটা ডেবিট দিকে লিখতে হবে, কিন্তু কোন নামে, বিপরীত নামে। এই যে বিপরীত নাম হচ্ছে পাওনাদার হিসাব শিমুল। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নাম্বার, পাওনাদার হিসাব শিমুল, পাওনাদার হিসাব। আচ্ছা আমি একটু ছোট করে লিখি যাতে পুরোটা লিখতে পারি। পাওনাদার হিসাব ব্র্যাকেট দিয়ে আমরা লিখব শিমুল। এখন এখানে টাকাটা একটু দেখি আমরা। দেখো টাকাটা হচ্ছে আমাদের 1288 টাকা এবং অনিশ্চিত হিসাব রয়েছে ডেবিট দিকে, সেজন্য টাকাটাই ডেবিট দিকে বসবে। 1288 টাকা। এখন আমরা দেখো এটা রয়েছে ডেবিট পাশে, ব্যালেন্স রয়েছে ডেবিট পাশে, ডেবিটে ডেবিটে কি হবে, যোগ হবে। এর আগে ছিল ব্যালেন্স ছিল ডেবিট পাশে, টাকা ছিল ক্রেডিট পাশে, সেজন্য বিয়োগ হয়েছিল। এখন এই টাকাটাও ডেবিটে, ব্যালেন্স রয়েছে ডেবিটে, এখন ডেবিটে ডেবিটে কি হবে, যোগ হবে। এখন আমরা 1288 এর সাথে 772 যোগ করব। $2060 আমাদের জের হচ্ছে 2060। আচ্ছা এর পরবর্তী লেনদেনে যদি আমরা দেখি, এই যে 6 নম্বর লেনদেনে দেখো আমাদের এখানে অনিশ্চিত হিসাব রয়েছে, তার মানে এই লেনদেনটাও আমাদের খতিয়ানে ট্রান্সফার হবে। যে হিসাবটা তৈরি করছি সেটা যেখানে যেখানে থাকবে সে লেনদেনটাই ট্রান্সফার হবে। এখানে দেখো প্রাপ্য হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। অনিশ্চিত হিসাব রয়েছে ক্রেডিট পাশে, তার মানে টাকাটা বসবে ক্রেডিট পাশে, কিন্তু কোন নামে, বিপরীত নামে। বিপরীত নাম হচ্ছে প্রাপ্য হিসাব। অবশ্যই মাথায় রাখবে বিপরীত নামে বসবে, কিন্তু টাকাটা আমাদের যে পাশে থাকবে সে পাশে যাবে। 6 নাম্বার প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব। এবং অনিশ্চিত হিসাব ছিল কোন পাশে, এই যে অনিশ্চিত হিসাব ছিল আমাদের ক্রেডিট পাশে, তাহলে টাকাটাও বসবে ক্রেডিট পাশে 4000 টাকা। তাহলে দেখো এই যে আমরা ক্রেডিট পাশে টাকাটা লিখলাম। এখন দেখো এখানে টাকা বসছে ক্রেডিট পাশে, কিন্তু জের রয়েছে ডেবিট পাশে। এই যে এখন আমাদের ডেবিট থেকে ক্রেডিটে বিয়োগ করতে হবে, তাহলে ডেবিট, এখানে ডেবিট ছোট ক্রেডিট বড়, সেজন্য জেরটা চলে যাবে কোথায়, ক্রেডিট পাশে। ক্লিয়ার? তাহলে 4000 থেকে যদি আমাদের 2060 টাকা যায়, তাহলে আমাদের হাতে থাকবে কত, 1940, এবং সেটা থাকবে ক্রেডিট পাশে, কারণ এখানে ক্রেডিট পাশ বড়। এটা থেকে এটা বিয়োগ করে ক্রেডিট পাশে টাকা বেশি থাকবে, সেজন্য ক্রেডিট পাশে বসালাম। যদি ডেবিটে থাকতো তাহলে ডেবিটে বসাতাম। এরপর আসে দেখো আমাদের 7 নাম্বার লেনদেন। 7 নাম্বার লেনদেনে দেখো আমাদের বলা হয়েছে অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। এখন আমাদের দেখো অনিশ্চিত হিসাব রয়েছে ডেবিট দিকে এবং এর বিপরীতে নাম রয়েছে দুইটা, একটা ক্রয় একটা বিক্রয়। তাহলে আমরা জানি কি বিপরীত নামগুলো দুইটাই লিখতে হবে, একটা ক্রয় হিসাব একটা বিক্রয় হিসাব। আমাদের 7 নম্বরে রয়েছে দুইটা হিসাব, একটা ক্রয় হিসাব আর একটা কি হিসাব, বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। ওকে আচ্ছা আচ্ছা, এখানে আমাদের প্রশ্নে একটু টাইপিং এ ভুল হয়েছে, এটা আমাদের হবে 1712, এটা 1772 না, এটা হবে আমাদের 1712। এই যে টাইপিং এর একটু ভুলের কারণে আমাদের কোতিয়ানটা একটু সমস্যা হয়েছে, এটা হবে 1712 টাকা। উদ্বৃত্ত হচ্ছে 1712, 1772 নয়, একটু কারেকশন করে না তোমরা। উদ্বৃত্ত হচ্ছে 1712 টাকা, এটা আমাদের বইয়ে আছে 1712 টাকা, বোর্ড প্রশ্ন তোমরা দেখবা। এটা আমাদের একটু টাইপিং মিস্টেক হয়েছিল, সেজন্য 1772 উঠেছিল। আচ্ছা এটা একটু আমি ঠিক করে দিচ্ছি। তাহলে 1712 থেকে 1000 গেলে আমাদের থাকবে 712। ওকে, এখানে আমাদের থাকবে কত, 712 টাকা। এখন আমাদের 712 সাথে যদি আমরা এটা যোগ করি, তাহলে এখানে আমাদের হবে কত, দেখো 2000 টাকা। এখানে আমাদের হবে 2000 টাকা এবং এটা হবে কত, 2000 টাকা। একটু তোমরা সবাই সংশোধন করে নাও। এই যে এখানে আমাদের উদ্বৃত্ত যেটা ছিল সেটা বইও আছে 1712 টাকা,
কিন্তু আমাদের টাইপিং মিস্টেক হয়েছে 1772 টাকা। এই যে তোমরা একটু ঠিক করে নাও, এই যে এই পাশে দেখো 1712 টাকা, এটা আমি আবার লিখে দিচ্ছি, এটা একটু টাইপিং ভুল হয়েছে, এটা হবে 1712 টাকা। ক্লিয়ার? এটা হবে আমাদের 1712, একটা টাইপিং মিস্টেকের কারণে এটা আমাদের ভুল হয়েছে। ওকে, তাহলে আমরা দেখো টাকাটা ঠিক করে দিলাম, 1712 করে দিলাম। এখন আমরা পুরোটা যোগ বিয়োগ আবার আগের মতোই আছে, সবগুলো আগের মতোই আছে। এখন দেখো এই যে অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাবের দেখো বিপরীত দুইটা নাম ছিল, আমরা লিখলাম, একটা হচ্ছে ক্রয় হিসাব, একটা হচ্ছে বিক্রয় হিসাব। তাহলে অনিশ্চিত হিসাব রয়েছে কোন পাশে? ডেবিট পাশে, এবং এর টাকা রয়েছে দেখো 1000 1000। তাহলে এটা আমরা অবশ্যই 1000 1000 টাকা লিখবো কোন পাশে? ডেবিট পাশে, কারণ অনিশ্চিত হিসাব ছিল কোন পাশে? ডেবিট পাশে। তাহলে আমরা এখানে লিখলাম 1000 টাকা, একটা একটা আমাদের যোগ বিয়োগ করতে হবে। দেখো 2000 থেকে 1000 টাকা গেলে আমাদের ক্রেডিট পাশে থাকবে 1000 টাকা। আবার এখানে রয়েছে বিক্রয় হিসাব 1000, তাহলে বিক্রয় হিসাব 1000, 1000 থেকে 1000 গেলে 0, অবশ্যই আমাদের ব্যালেন্স কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অনিশ্চিত হিসাবের ব্যালেন্স 0 হয়ে যাবে। অনিশ্চিত হিসাব কেন আসে? একটা অঙ্ক অনিশ্চিত হিসাব আসে কারণ সে অঙ্ক যদি কোনো ভুল হয় বা কোনো গরমিল হয়, তখন অনিশ্চিত হিসাব দিয়ে আপাতত ক্ষণস্থায়ী জন্য আমাদের ম্যাথটা কি করা হয়? মিলানো হয়। কিন্তু পরবর্তীতে ভুলগুলো বের করে সংশোধন করলে আমাদের অনিশ্চিত হিসাব হয়ে যায় 0। এই যে এখানে অনিশ্চিত হিসাব হয়ে গেল কি? 0। তার মানে আমাদের যে ভুলগুলো হয়েছিল সেগুলো আমরা সংশোধন করে ফেললাম। তাহলে অনিশ্চিত হিসাবের মাধ্যমে কি করা হয়? আমাদের যে ভুলগুলো হয়েছে সেগুলো আপাতত অনিশ্চিত হিসাব দিয়ে লেখা হয় এবং সংশোধনী জাবেদা দাখিলার মাধ্যমে সেগুলো আমাদের সংশোধন করা হয়। এখানে অবশ্যই দেখবা অনিশ্চিত হিসাব কি আসবে? 0 আসবে। যদি অনিশ্চিত হিসাব 0 না আসে তাহলে তোমাদের ম্যাথটা মনে করবা ভুল হয়েছে। আশা করি তোমরা এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, পরবর্তী কোনো বোর্ড কোয়েশ্চেন সলভ নিয়ে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং পড়ালেখার সাথে যুক্ত থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম।